সুপ্রিয় দর্শক, রাতের সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতে জানিয়ে দেব, গেরাকলা ইউনুস পালাতে চাইলেও মিলছে না অনুমতি, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। জানিয়ে দেব জুলাই সনদের খসড়া, 1972 সালে সংবিধান বাতিল নিয়ে ঐক্যমত, থাকছে বিস্তারিত। এবং সর্বশেষ জানিয়ে দেব এনসিপির সমাবেশ, সেনাবাহিনী প্রোটোকল বন্ধ, গোপালগঞ্জ হত্যাকাণ্ডের পর উঠেছে প্রশ্ন। সুপ্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানাবো বিস্তারিত। এদিকে গেরাকলা ইউনুস পালাতে চাইলেও মিলছে না অনুমতি। আন্তর্জাতিক ষড়যন্ত্রের মাধ্যমে গত বছর ক্ষমতা দখল করলেও এখন গেরাকলে পড়েছে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুস। এক বছর আমেরিকায় দেওয়া অ্যাসাইনমেন্ট পূরণ করতে না পারায় তার উপর এখন অসন্তুষ্ট তার নিয়োগকর্তারা। এই পরিস্থিতিতে দেশ ছেড়ে পালাতে চাইলেও তার অনুমতি পাচ্ছে না ইউনুস। এতে পরিস্থিতি আরও ঘোলাটে হচ্ছে। চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের গুরুত্বপূর্ণ অংশ রাখাইনের কিয়াওফিউ গভীর সমুদ্র বন্দর। কুনমিং থেকে সরাসরি বঙ্গোপসাগর পর্যন্ত সংযোগ স্থাপন করে এই বন্দর চীনের জন্য যেমন অর্থনৈতিক তেমনি কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই প্রকল্প বাস্তবায়িত হলে চীনের মালাক্কা প্রণালী নির্ভরতা কমে যাবে, ফলে এই অঞ্চল থেকে যুক্তরাষ্ট্রের কৌশলগত প্রভাব হারিয়ে যাওয়ার ঝুঁকি বাড়ছে। বিশ্লেষকদের মতে 2018 সালে 8 নভেম্বর মিয়ানমারের নেত্রী অং সান সুচির নেতৃত্বাধীন সরকার যখন চীনের সঙ্গে এই প্রকল্প বাস্তবায়নের জন্য চুক্তি করে, ঠিক তখনই চীনকে চাপ দিতে রাখাইন রাজ্যের অস্থিতিশীলতা তৈরি করতে নীতিতে এগোয় যুক্তরাষ্ট্র। আর এই প্রকল্পের যুক্ত করা হয় ডক্টর ইউনুসকে। রোহিঙ্গা নিধনের মাধ্যমে অঞ্চলটিকে অশান্ত করে তোলা হয়, যার প্রেক্ষিতে লাখ লাখ রোহিঙ্গা আশ্রয় নেয় বাংলাদেশে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্বে থাকা ডক্টর মোহাম্মদ ইউনুস এই মার্কিন কৌশলগত কেন্দ্রবিন্দুতে রয়েছেন বলে বিভিন্ন সূত্রে দাবি করেছেন। রোহিঙ্গা সংকটের কাজে লাগিয়ে রাখাইনের মানবিক করিডোর বাস্তবায়নের মাধ্যমে সরবরাহ পথ খোলা হচ্ছে, যা পরে অস্ত্র পরিবহনের জন্য ব্যবহৃত হতে পারে। এই পরিকল্পনার ধারাবাহিকতার চট্টগ্রাম বন্দরে বিভিন্ন স্থাপনা টার্মিনাল বিদেশিদের হাতে তুলে দেওয়ার প্রক্রিয়া এগিয়ে নিচ্ছিল অন্তর্বর্তী সরকার। এক সূত্রে জানা যায়, আমেরিকার পরিকল্পনা কিছুই এখনো তেমন বাস্তবায়ন করতে পারেনি ইউনুস সরকার। এদিকে নির্বাচনের সময় ঘনিয়ে আসছে, তাই দ্রুত ফ্রান্সে ফিরতে চাইছেন ইউনুস। রাজনৈতিক বিরোধিতার কারণে দেশে এখনো মানবিক করিডোর বাস্তবায়ন হয়নি। সেই সঙ্গে জাতিসংঘের মানবাধিকার অফিস নিয়েও ইউনুসকে হুমকি দিচ্ছে জামায়াত বা বাকি ইসলামী দলগুলো। এছাড়াও আমেরিকার বিভিন্ন দেশের উপর আরোপিত শুল্ক কমলেও বাংলাদেশের বেলায় তা বহাল রেখেছে। এদিকে জুলাই সনদের খসড়া, 1972 সংবিধান বলবৎ রেখে অঙ্গীকার রাজনৈতিক দলগুলোর মতানৈক্য। জাতীয় ঐক্যমত কমিশনের কর্তৃক প্রণীত জুলাই জাতীয় সনদ 2025-এর খসড়া প্রকাশের পর অঙ্গীকার সমূহ এবং 1972 সালে সংবিধান বাতিল না করে তা বলবৎ রাখার প্রস্তাব নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে তীব্র মতানৈক্য দেখা দিয়েছে। এই খসড়ার সনদের সংবিধান, নির্বাচন ব্যবস্থা, বিচার বিভাগ, জনপ্রশাসন, পুলিশ ও দুর্নীতি দমন কমিশন সংস্কারের জন্য 166টি সুপারিশ অন্তর্ভুক্ত করা হয়েছে, যা গণতান্ত্রিক জবাবদিহিতার পুনঃপ্রতিষ্ঠার, আইনের শাসন নিশ্চিতকরণ ও জাতীয় প্রতিষ্ঠানসমূহের সংস্কারের লক্ষ্যে নির্ধারণ করে। তবে এই অঙ্গীকার এবং সংবিধান বাতিল না করার বিষয়টি রাজনৈতিক দলের মধ্যে বিতর্ক জন্ম দিয়েছে। 1972 সালের সংবিধান বলবৎ রাখার প্রস্তাব। জুলাই সনদের খসড়ায় 1972 সালের সংবিধান সংশোধন বা প্রয়োজন বাতিলের কথা হলেও অন্তর্বর্তীকালীন সরকার এই জাতীয় ঐক্যমত কমিশনের বর্তমান সংবিধানের মৌলিক কাঠামো অক্ষুণ্ণ রেখে সরকারের পক্ষে মত দিয়েছে। এই প্রস্তাবে বলা হয়েছে, সংবিধান মূলনীতি যেমন জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র এবং ধর্মনিরপেক্ষতাকে সংরক্ষণ করা হবে, তবে প্রয়োজনীয় সংশোধনীর মাধ্যমে জুলাই গণ অভ্যুত্থানের চেতনাকে প্রতিফলিত করা হবে। জুলাই সনদের খসড়া এবং 1972 সালের সংবিধান বলবৎ রাখার প্রস্তাব নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে উল্লেখযোগ্য মতপার্থক্য প্রকাশ পেয়েছে। বিএনপি সংবিধান মৌলিক কাঠামো বজায় রাখার পক্ষে, তবে তারা জুলাই ঘোষণাপত্রকে সংবিধানের অংশ না করে একটি রাজনৈতিক দলিল হিসেবে গ্রহণ করার প্রস্তাব করছে। তারা মুক্তিযুদ্ধকে খসড়ার সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার পাশাপাশি 1990 সালে স্বৈরাচার বিরোধী আন্দোলন প্রেক্ষাপটযুক্ত দাবি জানিয়েছেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, আমরা খসড়াটি পর্যবেক্ষণ করেছি, 31 জুলাইয়ের পর বিস্তারিত মন্তব্য করব। এদিকে এনসিপির সমাবেশে সেনাবাহিনীর প্রোটোকল বন্ধ, গোপালগঞ্জ হত্যাকাণ্ডের পর উঠছে প্রশ্ন। জাতীয় নাগরিক পার্টি এনসিপির সমাবেশে ও পদযাত্রাগুলোতে এতদিন সেনাবাহিনীর সশস্ত্র প্রহরা, আর্মার্ড পার্সোনেল ক্যারিয়ার, এপিসি এবং ট্রাঙ্কের উপস্থিতি ছিল লক্ষণীয়।
কিন্তু 16 জুলাই 2025-এ গোপালগঞ্জে সংঘটিত হত্যাকাণ্ডের পর সেনাবাহিনীর বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণ এবং নিরস্ত্র জনগণের উপর গুলি চালানোর অভিযোগ ওঠে। এ ঘটনার দেশজুড়ে তীব্র সমালোচনা এবং নিন্দার ঝড় ওঠে। এরপর থেকে এনসিপির সমাবেশ সেনাবাহিনী প্রহরা ও সশস্ত্র উপস্থিতি আর দেখা যায়নি, যা নিয়ে জনমনে প্রশ্ন উঠেছে, এনসিপি কি সেনাবাহিনীর প্রোটোকল থেকে বঞ্চিত হচ্ছে? গোপালগঞ্জে ঘটনা প্রেক্ষাপট। গোপালগঞ্জ এনসিপি লং মার্চ টু গোপালগঞ্জ শীর্ষক উস্কানিমূলক সমাবেশে সহিংসতার ঘটনায় কমপক্ষে 5 জন নিহত এবং অর্ধশতাধিক আহত হন। নিখোঁজ রয়েছেন 50 জনের উপরে। প্রত্যক্ষদর্শী ও সংবাদ মাধ্যম তথ্য অনুযায়ী এনসিপির সমাবেশ থেকে মুজিববাদের কবর দেওয়া সম্বলিত বক্তব্যের পর আওয়ামী লীগের সমর্থকদের মামলার পর সেনাবাহিনী ও পুলিশ লাইভ গুলি, টিয়ার সেল ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে, যার ফলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়। এ ঘটনায় সেনাবাহিনীর ভূমিকা নিয়েও প্রশ্ন উঠছে। বিশেষ করে এনসিপি নেতাদের সুরক্ষা দেওয়ার জন্য সেনাবাহিনী কেন জনগণের ওপর গুলি চালালো, এই প্রশ্ন জনমনে ঘুরপাক খাচ্ছে। একটি সংবাদ প্রতিবেদনে বলা হয়েছে, 2024 সালে আগস্টের হাসিনা সরকার পতনের সময় সেনাবাহিনী সংযম দেখালেও গোপালগঞ্জ এনসিপির নেতাদের সুরক্ষায় তারা কেন মারাত্মক শক্তি প্রয়োগ করলো?